আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস থেকে পেজ নম্বর 255 যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলি আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের 7টা সেট করে দেখিয়েছি। 7টা সেটের যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার কিন্তু করে দেখানো আছে অলরেডি। তাই সেই ভিডিওগুলো যারা এখন দেখোনি তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে, কারণ দেখলে তোমরাই উপকৃত হবে। এক্সাম তোমাদের তো দেখতে দেখতে আর 1 মাস 10 দিন মতো, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নিই, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমরা সবাই জানো 60 থেকে প্রায় 70% মতো কমন কিন্তু তোমাদের এবিটিএ থেকে থাকে। তাই অবশ্যই এবিটিএ থেকে কমসে কম 10টা করে সেট কিন্তু তোমরা করে রাখবে। কমসে কম 10টা থেকে সেট করলেই কিন্তু তোমরা এখান থেকেই 60 থেকে 70% কমন পাবে। চলো দেখে নেওয়া যাক। আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে। খাতায় নোট ডাউন করলে কী হবে, তোমাদের খাতাটাও রেডি থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদের পড়তেও সুবিধা হবে। চলো 1 নম্বর কোশ্চেন কী বলছে না, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্র প্রকাশ বন্ধ করে দেয়? এই কোশ্চেনটা কিন্তু গত সেটগুলোতেও ছিল, আগের যে প্রিভিয়াস সেটগুলো সেই সেটগুলোতেও কিন্তু 5 থেকে 6টা সেটে কিন্তু এই কোশ্চেনটা দেখা গেছে। তাই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার কি বলছে না, সোমপ্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা। এই পত্রিকা ধর্ম ও সমাজ সংস্কারের পক্ষে প্রচার চালালেও এর রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে এই পত্রিকা কি 1 নম্বর কৃষকদের ওপর নীলকর সাহেবদের যে অত্যাচার সেটা তুলে ধরে, 2 নম্বর ইংরেজ শাসনের যে কুফল সেগুলোও তুলে ধরে, 3 নম্বর পয়েন্টে বলছে দেশ শাসনের নামে দেশবাসীর ওপর দমনপীড়ন ইত্যাদি বিষয়ে দেশবাসীকে সচেতন করতে কিন্তু সচেষ্ট হয়। মূলত এই কারণেই ক্রমাগত ব্রিটিশ বিরোধী লেখা প্রকাশের দায়ে লর্ড লিটনের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এর অপপ্রয়োগ করে এই পত্রিকাটি কিন্তু ব্রিটিশ সরকার প্রকাশ করা বন্ধ করে দেয়। 2 নম্বর কোশ্চেন কি বলছে, জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে? অ্যান্সার দেখো, জাতীয়তাবাদ হলো এমন একটি অনুভূতি যা মানুষকে তার দেশ ও জাতির প্রতি ভালোবাসা, গর্ব এবং দায়িত্ববোধে আবদ্ধ করে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে জাতীয়তাবাদ বিকাশের সুযোগ থাকে, তবে খেলা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে জাতীয়তাবাদ বিস্তারে অসাধারণ ভূমিকা পালন করে। বিশেষ করে যখন কোনো দেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন সেই দেশের জনগণ নিজেদের সংস্কৃতি, ভাষা এবং মূল্যবোধকে আরও বেশি উপলব্ধি করতে পারে। 3 নম্বর কোশ্চেন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার কী বলছে না, 1863 সালে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস করে ঘোষণা করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করবে। এই ঘোষণা অনুযায়ী জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যে 1823 সালে জনশিক্ষা কমিটি গঠিত হয়। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ভারতে ইংরেজি শিক্ষা ও আধুনিক বিজ্ঞান শিক্ষার দাবি জানান। ফলে এদেশে প্রাচ্য বা না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রসার ঘটবে সে বিষয়ে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়, যা পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক নামে কিন্তু পরিচিত। এই বিতর্কে যারা পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন তারা কিন্তু পাশ্চাত্যবাদী নামে পরিচিত, আর এই পাশ্চাত্য শিক্ষার যারা সমর্থন করেছিলেন তাদের মধ্যে ছিলেন মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন প্রমুখ। আর যারা প্রাচ্য শিক্ষার পক্ষে ছিলেন তারা কিন্তু প্রাচ্যবাদী নামে কিন্তু পরিচিত, যেমন হচ্ছে প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন, এরা কিন্তু প্রাচ্যবাদী পক্ষে ছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে না, 5 নম্বর কোশ্চেন বলছে 3 কাঠিয়া প্রথা কি? অ্যান্সার দেখো, 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় 3 কাঠিয়া প্রথাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। 3 কাঠিয়া প্রথা, চম্পারণ জেলায় নীলকর সাহেবরা নিজেদের জোর করে প্রতি 1 বিঘা জমির 3 কাঠায় নীল চাষ করতে বাধ্য করত। আবার এই উৎপাদিত যে নীল হতো, চাষিরা কিন্তু কম দামে নীলকরদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল। এই প্রথাকে কিন্তু 3 কাঠিয়া প্রথা বলা হতো। 6 নম্বর কোশ্চেন কি বলছে, দুদুম মিয়া স্মরণীয় কেন? এই কোশ্চেনটাও কিন্তু অনেকগুলো সেটাই দেখা যাচ্ছে। অ্যান্সার দেখবে, ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজি শরীয়তুল্লাহ। 1840 খ্রিস্টাব্দে হাজি শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদুম মিয়া ফরাজি আন্দোলনের পরিচালক হন। স্মরণীয় হওয়ার কারণ কি না, 1 নম্বর পয়েন্টে বলছে দুদুম মিয়ার তত্ত্ব ছিল বৈপ্লবিক। তিনি বলতেন জমি আল্লাহের দান, সুতরাং জমির উপর কর ধার্য করার অধিকার কারো নেই। 2 নম্বর কি বলছে না, সুদক্ষ সংগঠক দুদুম মিয়া বাংলাদেশ তার প্রভাবিত অঞ্চলে ফরাজি খিলাফত নামে এক প্রশাসন গড়ে তোলেন।
3 নম্বর কি বলছে, তিনি বাংলাদেশকে কয়েকটি হলকায় বিভক্ত করে প্রতি হলকায় একজন করে খলিফা নিযুক্ত করেন, যার দায়িত্ব ছিল ওই হলকায় জমিদার ও নীলকরদের অত্যাচার প্রতিহত করা। দুদুম মিয়ার নেতৃত্বে ফরাজিরা জমিদার ও নীলকরদের আক্রমণ করে ত্রাসের সৃষ্টি করেছিল। 7 নম্বর কোশ্চেন, ইলবার্ট বিলে কি বলা হয়েছিল? অ্যান্সার দেখো, লর্ড রিপন ভারতে আসার আগে ভারতীয় বিচারকরা অভিযুক্ত কোনো ইংরেজের বিচার করতে পারতো না। অভিযুক্ত কোনো যদি ইংরেজ থাকতো তার বিচার কিন্তু করতে পারতো না ভারতীয়রা। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট যে খসড়া বিল রচনা করেন তা ইলবার্ট বিল নামে কিন্তু পরিচিত, আর এটা কিন্তু 1883 সালে পাস হয়। শ্বেতাঙ্গ ইংরেজরা এই বিলের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুললে ব্রিটিশ সরকার একসময় এই বিলটি সংশোধন করতে বাধ্য হয়। এই বিলের গুরুত্ব কী ছিল? অ্যান্সারটা দেখে নাও। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন, ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1 নম্বর পয়েন্টে বলছে, এই আন্দোলনের ফলে জাতীয় মর্যাদা সম্পর্কে ভারতবাসীর সচেতনতা বৃদ্ধি পায়। 2 নম্বর বলছে, ব্রিটিশ শাসনের প্রতি বেশিরভাগ ভারতীয় মোহভঙ্গ ঘটে। এই দুটো পয়েন্ট দিলেই হবে, তোমরা চাইলে আর দুটো পয়েন্ট কিন্তু দেখে নিতে পারো। দেখে অবশ্যই খাতায় নোট ডাউন করো তোমরা। চলো 8 নম্বর কোশ্চেনে চলে যাই। গগেন্দ্রনাথ ঠাকুর বাংলা ব্যঙ্গচিত্রে জনক বলা হয় কেন? বাংলা ব্যঙ্গচিত্রের জনক গগেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় কেন? অ্যান্সার কি বলছে না, বাংলা চিত্রশিল্পী ও কার্টুন শিল্পের ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজে তীব্র সমালোচনা করেছিলেন। তার অঙ্কিত খল ব্রাহ্মণ, প্রচণ্ড মমতায়, জাতাসুর প্রভৃতি ব্যঙ্গচিত্র সে সময় বাঙালিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। রসিক বাঙালি ব্যঙ্গচিত্রে রসাসাধনের সাথে সাথে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার কুফল সম্বন্ধে সচেতন এবং জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয়ে ওঠেন। এটাই তার ব্যঙ্গচিত্রের তাৎপর্য এবং এ কারণেই তিনি কিন্তু ইতিহাসে ব্যঙ্গচিত্রের জনক নামে কিন্তু পরিচিত। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে রাখবে। আর বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? বিটিআই হচ্ছে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। প্রতিষ্ঠাতা কি না, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হলে বিশিষ্ট আইনজীবী ও শিক্ষা দরদি তারকনাথ পালিতের উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে কলকাতায় এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। উদ্দেশ্য কী ছিল না, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রচলন এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো। 10 নম্বর কোশ্চেন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? পল্লী সংগঠন। উদ্দেশ্যগুলি দেখে নাও। 1 নম্বর হচ্ছে পল্লী সংগঠন। গ্রামীণ মানুষকে পল্লী জীবনের নানা দিক সম্পর্কে সচেতন করে তোলাই ছিল কবির উদ্দেশ্য। কবি বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা আছে। ইংল্যান্ড থেকে ভারতে এসে এর পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন লেনার্ড এল হার্স্ট। 1924 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে যে শিক্ষা সত্রটি প্রতিষ্ঠিত হয় সেটি কিন্তু 1927 খ্রিস্টাব্দে শ্রীনিকেতন নামে স্থাপিত হয়। কৃষির উন্নয়ন। গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষিকাজ। তাই রবীন্দ্রনাথ শ্রীনিকেতনের বিভিন্ন কর্মপদ্ধতির মধ্য দিয়ে কৃষির উন্নতির উদ্যোগ নেন। 1963 খ্রিস্টাব্দে পল্লী শিক্ষা সদন নামে এখানে কিন্তু একটি কৃষি মহাবিদ্যালয় গড়ে তোলা হয়। সঙ্গে গ্রামীণ শিল্পোৎপাদন ও গোপালন চলতে থাকে। স্বাস্থ্য সচেতনতার প্রসার। শ্রীনিকেতন প্রতিষ্ঠার একটি অন্যতম উদ্দেশ্য ছিল গ্রামীণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও সুচিকিৎসার ব্যবস্থা গড়ে তুলতে শ্রীনিকেতনকে মডেল হিসেবে বেছে নেওয়া হয়। এই উদ্দেশ্যে এখানে 1941 খ্রিস্টাব্দে শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার প্রসার ঘটানো ছিল শ্রীনিকেতন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। শ্রীনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার সুযোগকে সকল স্তরের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এই কারণেই 1936 খ্রিস্টাব্দে লোকশিক্ষা সংসদ স্থাপন করা হয়। 12 নম্বর কোশ্চেন, বাবা রামচন্দ্র কে ছিলেন? অ্যান্সার দেখে না। বাবা রামচন্দ্র ছিলেন একজন সন্ন্যাসী যিনি ইতিপূর্বে ফিজিতে একজন আবদ্ধ শ্রমিক হিসেবে গিয়েছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে আওধের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। রাজস্ব হ্রাস, বেগার বিপ্লব এবং অত্যাচারী জমিদারদের সামাজিক বয়কটের দাবিতে তিনি কিন্তু কৃষকদের সংগঠিত করেছিলেন। 13 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু অনেকগুলো সেটাই দেখতে পাওয়া গেছে। অলিন্দ যুদ্ধ কি? এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখে নাও। মহাকরণ অভিযান 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের
তিন বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত মহাকরণ অভিযান করেন। তারা সিমসন ও ক্রেগকে গুলি করে হত্যা করেন। 2 নম্বর কি না প্রতিরোধ। টেগার্টের পুলিশ বাহিনী মহাকরণ ঘিরে ফেললে দুই পক্ষে গুলি বিনিময় হয়। এই গুলি বিনিময়ের ঘটনা অলিন্দ যুদ্ধ নামে কিন্তু পরিচিত। আর একটা কথা বলে রাখি, আমি এই যে 10টা সেট করাবো, এই 10টা সেট থেকে কিন্তু শেষে একটা আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দেবো। আগের বার গত এক্সামে দেখবে তোমরা 2022-23-এর যে এক্সামটা ছিল ফাইনালে, দেখবে ওইখানে আমার দেওয়া 800টা কোশ্চেনের মধ্যে কিন্তু ওরা 10টা পেয়েছিল। যারা গতবারের ক্যান্ডিডেট তারা কিন্তু 10টা পেয়েছিল। তাই অবশ্যই কিন্তু তোমরা ওই সাজেশনটা দেখে নেবে। ওই সাজেশনটা কিন্তু আমি দেবো তোমাদের যখন 10টা সেট হয়ে যাবে। ওই 10টা সেটের পর একটা আমি সাজেশন দেবো, ওইখান থেকে কিন্তু তোমরাও 10টা 11টা পেয়ে যাবে। বেশিও পেতে পারো, কারণ তোমাদের থাকে 16টা, করতে হয় 11টা। হ্যাঁ, বেশিও পেতে পারো। ওই 10টা কমন ধরে রাখো যে 10টা ওইখান থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর যারা টেস্টে খারাপ রেজাল্ট হয়েছে তাদের বারবার বলছি, চিন্তা ভাবনা না করে অবশ্যই মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে থাকো। এই 1 মাস 10 দিন যদি ভালো করে দাও, আমি বলছি তোমাদের 150 থেকে 200 নম্বর কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। 150 থেকে 200 নম্বর ক্যারি করতে পারবে। যারা কম নম্বর পেয়েছো, 300 থেকে 400-র মধ্যে আছো, তারা অবশ্যই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর যারা 250 থেকে 300-র মধ্যে পেয়েছো, তারাও অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, তারাও এইরকম নাম্বার ক্যারি করতে পারবে। আর যারা ভালো রেজাল্ট করেছো তাদের তো খুব ভালো কথা, তারা শুধু কন্টিনিউ চালিয়ে যাও পড়াটাকে, আর কোন কোন জায়গায় খামতি আছে সেগুলোকে পূরণ করো। আর একজন ভাই আমাকে কমেন্ট করেছো যে স্যার ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো করিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, অবশ্যই আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সেটটা তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি সেটটা শেষ হওয়ার পর, আমি হিস্ট্রি এটা শেষ হওয়ার পর তোমাদের পর্ষদের যে সেটটা আছে সেগুলো করাবো, ওইখান থেকেও 10টা সেট করিয়ে দেবো জিওগ্রাফি আর হিস্ট্রি। আমি কিন্তু তারপরেই তোমাদের ফিজিক্যাল সায়েন্সটাও কিন্তু করিয়ে দেবো। যতগুলো পারবো, মানে যতগুলো সময় থাকবে ততগুলো আমি কিন্তু করিয়ে দেবো। 20 তারিখের মধ্যে আমি ফিজিক্যাল সায়েন্সের সেটও করিয়ে দেবো 5টা থেকে 7টা। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের কিন্তু এটাই কিন্তু জীবনের প্রথম বোর্ডের এক্সাম। এটা কিন্তু ভুলে যাবে না। আর যাদের লক্ষ্য আর্মি বা ডিফেন্সে যাওয়ার, তারা কিন্তু অবশ্যই জানো যে প্রত্যেকটা বিষয়ে 33% করে নাম্বার পেতে হবে। অনেকেরই ইচ্ছা থাকে যে আর্মি বা আমি ডিফেন্সে যাব, আর তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। এবার জানাও কাদের কাদের আর্মিতে যেতে ইচ্ছা আছে, কমেন্টে অবশ্যই জানাবে। তাই কেউ কোনো স্যার তো বলে না, আমি কিন্তু বলে দিলাম, কারণ অনেকেরই ইচ্ছে থাকে আর্মিতে যাওয়ার, কিন্তু না জানার জন্য দেখা যায় ম্যাথে বা ফিজিক্যাল সায়েন্সে তাদের কিন্তু 33% থাকে না, তখন কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে যায়, যেতে পারে না। তাই অবশ্যই যাদের ওই ইচ্ছাটুকু আছে তারা কিন্তু মনে রাখবে যে 33%, ন্যূনতম 33% তোমাকে কিন্তু পেতেই হবে প্রত্যেকটা সাবজেক্টে। চলো ভিডিওটি শুরু করা যাক। 14 নম্বর কোশ্চেন কি বলছে, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? পুনা চুক্তি 1932 সালের 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়। 15 নম্বর কোশ্চেন বলছে, ভারতের স্বাধীনতা আইনে কি বলা হয়েছিল? না, এই আইন অনুসারে ব্রিটিশ ভারতকে দুটি পৃথক অধিপত্যে ভাগ করা হবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তান এভাবে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে ভাগ হবে। বালুচিস্তান এবং সিন্ধুর সমন্বয়ে গঠিত হয়েছিল। গভর্নর জেনারেল পদে দুটি অধিপত্য অব্যাহত থাকবে এবং রাজা রানীর প্রতিনিধি হিসাবে কিন্তু কাজ করবে। 16 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত ভুক্তির দলিল কি? না, ভারতের স্বাধীনতা লাভের পরবর্তীকালে বিভিন্ন দেশীয় রাজ্য যে চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভারতে যোগদান করে তা হলো কিন্তু ভারত ভুক্তি দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে কিন্তু পরিচিত। ব্যাস, আজকে ছিল এই সেটটার পুরো কমপ্লিট সলিউশন দেখালাম। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর মনে করে মাথায় রাখবে যে লাস্ট সাজেশনের কথা। গতবারে আমার যে সাজেশন ছিল 2 নম্বরের হিস্ট্রি থেকে, মিলিয়ে নিও তোমরা গতবারের কোশ্চেন পেপার থেকে। হ্যাঁ, 10টা কিন্তু আমারই কমন ছিল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাস্ট সাজেশনের দিকে খেয়াল রাখবে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা আর্মি বা ডিফেন্সে যাবে তাদের জন্য 33%, এটা কিন্তু মাথায় রাখো, কারণ এই 1-2% কম থাকলে তাদের যে কি হয়, যখন তোমাদের কম থাকবে তোমরা কিন্তু বুঝতে পারবে। কারণ আমার স্টুডেন্টরাই আছে এখন নাজেহাল হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট, তাই তোমাদের না যেন ওই ভুলটা না যেন হয়। চলো, থ্যাংক ইউ, এই পর্যন্ত আজকে।